উত্তর দমদম পুরসভা বিরোধী শূন্য, তৃণমূলে যোগ সিপিআইএম কাউন্সিলর সন্ধ্যারানী মণ্ডলের। চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ 34 নম্বর ওয়ার্ডে উত্তর দমদম পুরসভা, 34 ওয়ার্ডের উত্তর দমদম পুরসভা 2022-এর পুরো ভোটে তৃণমূলের দখলে যায় 33টি ওয়ার্ড। 15 নম্বর ওয়ার্ড জিতে নেয় সিপিআইএম। আর 3 বছর ধরে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যারানী মণ্ডল। 3 বছর পর দলবদল। কথা বলবো অনুপ চক্রবর্তী, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, 34-এর মধ্যে 33টাই তৃণমূলের দখলে চলে যায় 2022-এ, একটাই পড়েছিল সন্ধ্যারানী মণ্ডল, তার কি ব্যাখ্যা তার দলবদলে? বিরোধী শূন্য হলো উত্তর দমদম পৌরসভা। তার কারণ 2022 সালে যখন পৌরসভা ভোট হয়েছিল সেই সময় 34টি ওয়ার্ডের মধ্যে 33টি ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে জয়লাভ করেছিল। একমাত্র 15 নম্বর ওয়ার্ড যেখানে সিপিএম প্রার্থী যিনি হয়েছিল অর্থাৎ তিনি সন্ধ্যারানী মণ্ডল, তিনি কিন্তু জয়লাভ করেন। এবং আজকে দেখা যায় 15 নম্বর ওয়ার্ডে সেই সিপিএম যিনি কাউন্সিলর ছিলেন সন্ধ্যারানী মণ্ডল, তিনি কিন্তু রাজ্যের যে মন্ত্রী স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। 3 বছর পরে কিন্তু একেবারে তৃণমূলে তিনি যোগ দিলেন এবং তিনি জানালেন দলে থেকে তিনি কিন্তু একেবারে কোন রকম কাজ করতে পারছিল না মানুষের জন্য, সেই কারণে উন্নয়নে তারা অব্যাহত রাখতে তিনি তৃণমূল কংগ্রেস যোগদান করে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে উন্নয়নমূলক কাজে বাধা আসছিল, করতে পারছিলেন না, সেই কারণেই তার দল বদল। আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পেরে সত্যিই খুব গর্বিত এবং খুশি। আমি আগামী দিনগুলোতে যাতে সুষ্ঠুভাবে আমার ওয়ার্ডে সুন্দরভাবে কাজ করতে পারি সেটা আমার অঙ্গীকার থাকে। আমি যেই দলের থেকে জিতে এসেছিলাম তাদের দলের মধ্যে একটাই দ্বন্দ্ব, সেটা হচ্ছে সিনিয়র আর জুনিয়র। তো সেই জিনিসটা আমি কোনো রকম ভাবে আপোষে মেনে নিতে পারিনি। তাই যারা আমাকে বাইরে থেকে সহযোগিতা করেছে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং আমাদের পৌর প্রধান মহাশয়, তাই জন্য আজকে আমি তার সাথে দিদির অনুপ্রেরণায় এখানে আমাদের সন্ধ্যাও ছোট একটি মেয়ে, বয়সে অনেক কম, ও বুঝতে পারছে যে কাজ করতে গেলে সবার সহযোগিতার প্রয়োজন হয়, এটা অনুভব করেছে। ছোট বয়সের মনে ওটা দাগ কেটেছে, তাই সন্ধ্যাও আমাদের সাথে এসছে। আমি খুশি যে আমরা সবাই মিলে এখানটায় কাজ করব। সন্ধ্যা আসাতে আরো শক্তিশালী ভাবে কাজ হবে। হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে তোলাবাজি, ভাবতে পারছেন? আইএএস অফিসারকে ফোন করে তোলাবাজির অভিযোগ জানতে পেরেই পুলিশের নালিশ হাইকোর্টের রেজিস্ট্রারের। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। পবন পান নামে একজনকে গ্রেফতার পুলিশের। হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে তোলাবাজি, আইএএস অফিসারকে ফোন করে তোলাবাজির অভিযোগ। অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, পবন পান নামে এক ব্যক্তিকে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা গ্রেপ্তার করেছেন। এই পবন পানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার অভিযোগ করেছিলেন হেয়ার স্ট্রিট থানাতে। এই পবন পান নিজেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি নাম ভারী বা নিজেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে সল্টলেকের এক আইএএস অফিসারকে ফোন করে টাকা চেয়েছিলেন বা তোলাবাজি করেছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এরপরে আইএএস অফিসারের সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পর তিনি কলকাতা হাইকোর্টে যোগাযোগ করেন এবং রেজিস্ট্রারের সাথে তিনি কথা বলেন এবং কথা বলার পর বিষয়টি সামনে আসে এবং রেজিস্ট্রারের তরফে হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ দায়ের করা হয় এবং তদন্তে নামে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এরপরেই পবন পান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজকে ব্যাংশাল কোর্টে পেশ করা হলে 2রা এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিচ্ছে। সেক্ষেত্রে পুলিশের দাবি না, পুলিশের তরফ থেকে কলকাতা ব্যাংশাল কোর্টে দাবি করা হয়েছে যে এই পবনকে জেরা করে আরো এই ঘটনার সঙ্গে কেউ রয়েছেন কিনা বা পবনের সঙ্গে আরো কোনো সহযোগী রয়েছে কিনা তারা খোঁজ সন্ধান পেতে চাইছে। এই কারণে পবনকে নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন হচ্ছে, কারণ এর আগেও এই ধরনের কোনো অপরাধ করেছে কিনা এগুলো জানা দরকার আছে। এই কারণেই 2রা এপ্রিল পর্যন্ত জিজ্ঞাসাবাদে কি উঠে আসে আমাদেরও নজর থাকবে। অমিত, দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে থরে থরে সাজানো টাকা। বিচারপতির বাড়ির আলমারিতে 15 কোটি টাকা। বাড়িতে আগুন লাগে, বাড়িতে আগুনের পরে উদ্ধারে থরে থরে পোড়ানো প্রায় 15 কোটি টাকার পোড়া নোট উদ্ধার। নোট উদ্ধারের পরেই এলাহাবাদ হাইকোর্টে বদলি, বিচারপতিকে বদলি করা হয়। বিচারপতি যশবন্ত বর্মাকে বদলি করা হয়। তদন্তের পর রিপোর্ট দিল শীর্ষ আদালত। শনিবার তদন্তের রিপোর্টও প্রকাশ্যে আনল সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকেও পাঠানো হয়েছে রিপোর্ট। অভিযুক্ত বিচারপতিকেও রিপোর্টের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে রিপোর্ট। আর রিপোর্টের পাশাপাশি আপলোড করা হয়েছে ভিডিও। বিচারপতি বর্মার দাবি তাকে ফাঁসানো হয়েছে। हम कूड़ा गाड़ी पर काम करते हैं, 4-5 दिन हो गए
हमें 500 के नोट जले हुए मिले थे और अब भी मिले थे वहाँ पड़े हुए नोट, छोटे छोटे टुकड़े टुकड़े टुकड़े। 4-5 दिन पहले यहाँ सफाई कर रहे थे, वो ढेर उठा रहे थे कूड़े का, तो उसमें जला हुआ कुछ सामान था, उसमें 500 के नोट थे जले हुए, वो छोटे छोटे टुकड़े थे उसमें। সোশ্যাল মিডিয়ায় রাজ্য সিপিআইএম এর পেজের রং বদল, পেজের ডিপি থেকে বাদ লাল রং, নীল সাদা আকাশের প্রেক্ষাপট, আকাশের প্রেক্ষাপটে হলুদ কাস্তে হাতুড়ি। সিপিআইএম এর পেজের কভার ফটো, সেই কভার ফটোতেও বদল দেখছেন আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে ছবি। কভার ফটোয় 20 এপ্রিল ব্রিগেড কর্মসূচির উল্লেখ। না, এই যে সোশ্যাল মিডিয়ায় যে ছবি কভার ফটো ব্রিগেড কর্মসূচির ছবি, সেখানে কিন্তু নীল সাদা আকাশ কভার ফটো এবং যে ডিসপ্লে পিকচার রয়েছে সেখানেও না, সেখানে লাল রং বাদ। আর এক্ষেত্রেই সুজন চক্রবর্তী তিনি বলছেন কোনো রং তো কারোর ব্যক্তিগত নয়। নীল রং আর আকাশি এই দুটোর মধ্যে ফারাক যারা বোঝে না তারা কিছু আজে বাজে বগর বগর করছে। আমাদের ডিপি অথবা প্রোফাইল এগুলো তো গত কয়েক বছরে 7-8 বার বদল হয়েছে, সবারই বদল হয়। সেই ক্ষেত্রে কোনো রং কারুর ব্যক্তিগত অধিকার না যে আকাশি রংটা কেউ নিয়ে নিয়েছে। কে রে বাবা আকাশি রং নেবে তুমি? তাহলে এসব রঙের রংবাজি যারা করতে চায় তারা আসলে মানুষের হয়ে রংবাজি করতে পারে না, কি মানুষের হয়ে লড়াইতে থাকতে পারে না। আকাশের মধ্যে কাস্তে হাতুড়ি সহ আমাদের সিম্বল, দুনিয়াটাই মানুষের, দুনিয়াটাই লাল ঝান্ডার। আকাশটা মানুষকেই দখল নিতে হবে, গোটা সমাজটা সেইভাবেই চলবে। আবার প্রয়োজনে পরে বদল করবে, এর মধ্যে নতুনত্ব কি আছে? সুজন চক্রবর্তী তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন। আর বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কিভাবে দেখছেন শুনুন। যদি পরিবর্তন হয়ে থাকে বড় দেরিতে হচ্ছে। রামকৃষ্ণ মত পরমহংস দেবের ছবি লাগানো হচ্ছে, আরো কিছু কিছু হচ্ছে, বাঙালি হওয়ার চেষ্টা করছেন কমিউনিস্টরা। তো যদি করলেন তো সময় চলে গেছে, গাছ কাটা হয়ে গেছে, ডগায় জল জড়ে কি হবে? যাই হোক, চেষ্টা করুন। সিপিআইএম যদিও বলছে যে রং তো কারোর ব্যক্তিগত নয়, যারা রং নিয়ে রাজনীতি করে তারা আসলে মানুষের কাছে রংবাজিটা, মানুষের হয়ে রংবাজিটা করতে পারে না। এই নিয়ে তৃণমূলের কি কটাক্ষ শুনুন। নীলকে সবাই আপন করে নিচ্ছে, 6% লোক আপন করার থেকে বাকি ছিল, সেটা অফিসিয়ালি হয়ে গেল। আর বাকি তো আকাশে কাস্তে হাতুড়ি ভাসছে। এখন সিপিএম এর মহাশূন্যে ভাসছে 4 বছর হতে চললো। সুনিতা উইলিয়ামস 9 মাসে পেরেছেন, সিপিএম 5 বছরে পারবে কিনা গ্যারেন্টি নেই। তো যখন তারা বুঝতে পারছে আর 6টা মাস বাকি, তারা অফিসিয়ালি মহাশূন্যে ভেসে থাকার তাদের যে ডিসপ্লে পিকচার সেটা ফাইনালি তারা পেজ থেকে আপলোড করেছে। এবার এক মঞ্চে পদ্ম বিধায়ক এবং ঘাসফুল মেয়র। শিলিগুড়ির ছবি দেখাবো। এক মঞ্চে শঙ্কর ঘোষ এবং গৌতম দেব। উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির সম্মেলন, ছবি দেখছেন আপনারা, যে সম্মেলনের পাশাপাশি শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং সঙ্গে রয়েছেন পদ্ম বিধায়ক শঙ্কর ঘোষ। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, দেখো সাম্প্রতিক কিন্তু এই ছবি যেমন ঘর দেখেনি তেমনি রাজ্য পাশে দেখে, পাশাপাশি একই মঞ্চের মেয়র গৌতম দেব এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কোথায় তাদের এক মঞ্চে দেখা গেল। আর উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির যেসব বার্ষিক সম্মেলন ছিল শিলিগুড়িতে, সেখানে কিন্তু এক মঞ্চে দেখা গেল একেবারে পাশাপাশি দুটি চেয়ারে দুজন বসে আছে। এর আগেও কিন্তু একাধিক অনুষ্ঠানে অন্যান্য বেসরকারি সংস্থা অনুষ্ঠানে দুজনকে আমন্ত্রণ জানালেও কিন্তু কখনোই এক মঞ্চে দেখা যায়নি। কিন্তু আজ এই উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির সম্মেলনে তাদেরকে দেখা গেল। এই প্রসঙ্গে মেয়র গৌতম দেবের দাবি তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির সম্মেলন, আর তাতেই পাশাপাশি পদ্ম বিধায়ক এবং ঘাসফুল মেয়র। আমি যাই না, আমি তো এসছি আমার মতো করে প্রোগ্রামে। এখন যারা এখানকার উদ্যোক্তা তারা কাকে ডেকেছে দেখেনি, আমি তো অত খোঁজ নিয়ে ঢুকিনি। আমি মঞ্চে আমি ঢুকছি, আরেকজন ঢুকছেন, আমি আমার মতো বক্তব্য রাখলাম, আমি আমার মতো বক্তব্য রেখে আমি অন্য প্রোগ্রামে যাব। কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে তো আমাদের মেয়র সাহেব উজ্জ্বলভাবে চেয়ারে উপস্থিত থাকেন, কিন্তু রাজ্যের সরকারের কোনো অনুষ্ঠানে সেই সুযোগ আমাদের হয় না। তবে এটা হওয়া উচিত। উনি আমার সিনিয়র লিডার, আমার তো বয়সজনিত কারণেও ওনাকে আমি সবসময় সম্মান করি। এর মধ্যে রাজনীতি খোঁজাটাই অন্যায়।